সাহিত্য চর্চা আর ভাবদর্শন একেবারেই স্ব-সমালোচিত দুটি বিষয়। ডেডলক সিকোয়েন্সের মধ্যে যথেষ্ট লৌকিকতা থাকলেও কিলার বা খুনিদের খুনে থ্রিলার অনেক বেশি। ঘটনাটা ঢাকা শহরে। আজ ঊনবিংশ শতাব্দীতে এসেও খুনির রক্ত ঠান্ডা হয়নি, ঠিক যেমন খরস্রোতা শান্ত হয় না কোনোদিনই। আচ্ছা, স্নিগ্ধা কি তবে খুনি? ঠিক এরকমই কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় স্নিগ্ধাকে। তার উত্তরেই আমাদের আজকের নিবেদন বাংলাদেশের তরুণ লেখক সরওয়ার হোসাইন সাহেলের এক জোড়া খুন। সোহেল পেশায় ইঞ্জিনিয়ার হলেও লেখালেখিতে বেশ পোক্ত। বেশ কিছু কবিতাও লিখেছে সে। গল্প পাঠ ও স্নিগ্ধার ভূমিকায় আমি, সুমনা দত্ত, কলকাতা, ভারতবর্ষ থেকে। রামিনের চরিত্রে গল্পকার ও স্রষ্টা সোহেল ফ্রম রাজশাহী, বাংলাদেশ নিজেই কণ্ঠ দিয়েছেন। পুলিশ সার্জেন্টের ভূমিকায় ইমরান, বাংলাদেশের রাজশাহী থেকে। খালার ভূমিকায় শর্মিষ্ঠা ভৌমিক, যার জন্মস্থান উত্তরপ্রদেশ হলেও বর্তমানে কর্মসূত্রে বাস এই কলকাতাতেই। মাজেদ সাহেবের ভূমিকায় মামুন, বাংলাদেশের কুষ্টিয়া, মেহেরপুর থেকে। Of all the money that e'er I spent it in good company, and of all the harm that e'er I've done, alas, it was to none but me. And all I've done for want of wit to memory I can't recall. So fill to me the parting glass. Good night and joy be with you all. স্নিগ্ধা, সামনে পুলিশ চেকপোস্ট। ঘড়ির কাঁটা বলে দিচ্ছে রাত 12টা। ভয় পেও না, আমি আছি তো। গাড়ির পেছনের সিটে শুয়ে পড়ো, ভ্রু কুচকে বলল স্নিগ্ধা। আর পুরো গাড়ি চেক করলে? আহ, সেটা আমি দেখব, যা বলছি তাই করো। চেকপোস্টে একটা কালো রঙের কার দাঁড়ালো। একজন সার্জেন্ট এগিয়ে আসছে ওদের দিকে, রাতের নিয়মিত তল্লাশির জন্য। গাড়ির জানলার কাঁচটা খুলে স্নিগ্ধা, ভেতর থেকে রজনীগন্ধার সুবাস বেরোচ্ছিল। ভেতরে হালকা নীল আলো জ্বলছিল। স্নিগ্ধার হাতে স্টিয়ারিং, গায়ে ব্রাউন কালারের ক্রাউন, ঠোঁটে লাল লিপস্টিক। নীল আলোয় গাড়ির ভেতরটা যেন একটা স্বর্গীয় আভা ছড়াচ্ছিল। বয়সে একদম তরুণ সার্জেন্টটি এক পলক দেখেই মিষ্টি হেসে বলল, ম্যাম প্লিজ একটু থামবেন। ম্যাম এত রাতে কোথায় যাবেন? আমি পূর্বাঞ্চলে থাকি। আমার এক আত্মীয়া খুব অসুস্থ, টেন্স পার্কে বাসা, তাকেই দেখতে যাচ্ছি। অবস্থা ভালো হলে আজকেই ফিরে আসবো। ম্যাম গাড়ির লাইসেন্স প্লিজ। হ্যাঁ, এই দেখে নিন বলে গাড়ির লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স বাড়িয়ে দিল স্নিগ্ধা। হ্যালো ম্যাম, আপনি যেতে পারেন। বলেই হাত বাড়িয়ে লাইসেন্সটা দিয়ে রাস্তার পাশের ছোট্ট ফাঁড়িতে ফিরে যাচ্ছিল সার্জেন্ট। গাড়ি স্টার্ট হতেই, ম্যাম হাইওয়ে থেকে ডেন্স পার্কের রাস্তা প্রায় জনশূন্য, একটু সাবধানে যাবেন। কেউ অপরিচিত কেউ গাড়ি থামাতে বললে গাড়ি থামাবেন না। এখানে আমাদের চেকপোস্টের নাম্বার আছে, কোনো সমস্যা হলে সাথে সাথেই কল করবেন। এই মাঝ রাতে চাঁদের মায়াবী আলোয় মায়াবী চেহারার এই যুবতী মেয়ের অপলক দৃষ্টিতে তাকিয়ে কি এক তরুণ সার্জেন্টের বোঝার সাধ্য আছে কে শিকার আর কে শিকারী? অবশ্যই। ধন্যবাদ বলে
তরুণীটির দিকে একবার তাকিয়ে মিষ্টি হেসে গাড়ির গ্লাস বন্ধ করে চলতে শুরু করলো। পেছনের সিট থেকে রামিন সামনে এসে স্নিগ্ধার পাশে বসল। স্নিগ্ধার কাঁধে মাথা রেখে রামিন চোখ বন্ধ করে বলছে, জানো স্নিগ্ধা, আমি স্বপ্নেও ভাবিনি তোমার মতো এত সুন্দর, এত মিষ্টি কাউকে কখনো পাবো। পাড়ায় মাস্তানি চাঁদাবাজি করলে পাবে কি করে আমার মতো? ঠোঁটের কোণে সামান্য হাসি হেসে বলে উঠল স্নিগ্ধা। হ্যাঁ, তবে ওসব তো টাকার জন্যই করতাম। জানোই তো, আমার না আছে ঘর বাড়ি, না আছে টাকা পয়সা, আর বাবা মা তো থেকেও নেই। হ্যাঁ, সে সবই জানি, তাই তো তোমাকেই বেছে নিয়েছি। প্রথম দেখেছিলাম যেদিন রাস্তায় আমি হাঁটছিলাম, বাইক করে এসে তুমি আমার ব্যাগটা টান দিয়েছিলে। আরে তোমার হাতে এত জোর, সে কি আর জানতাম? স্নিগ্ধার কাঁধে মাথা ঘেঁষে বলল রামিন। তারপর কি হলো? তুমি বাইক দিয়ে পড়ে গেলে ফুটপাতের ওপর। আর তুমি দৌড়ে এসে আমি মারতে শুরু করলে। এত সুন্দর, এত মিষ্টি, মায়াবী চেহারার কেউ কাউকে মারতে পারে, আমি আগে কখনো ভাবিনি। পৃথিবীর অনেক কিছুই এখনো তোমার অজানা। আমি এই জীবনে আর তোমাকে ছেড়ে কখনোই যাচ্ছি না, শুধু তোমার হয়ে যাবো এবার, শুধু তোমার। খুব ভালো লেগেছিল তোমায়। তোমার মধ্যে আমার অনুগত একজনকে খুঁজে পেয়েছিলাম, যে আমায় ভালোবেসে সব কিছু করতে পারে। হাইওয়ে থেকে ডেন্স পার্কের দিকে গাড়িটা ঘুরিয়ে নিল স্নিগ্ধা। শহর থেকে খানিকটা দূরে ডেন্স পার্ক রেসিডেন্সিয়াল এরিয়া। মাঝে প্রায় 10 কিলোমিটারের মতো জনশূন্য নির্জন রোড, কারণ নদীর পানিতে বছরের বড় অংশই ডুবে থাকে রাস্তার দুপার। মাঝে মাঝে কিছুটা জনাকীর্ণ জঙ্গল। ডেন্স পার্কে স্নিগ্ধার খালা থাকেন, তার মার ছোট বোন। খুব স্নেহ করেন স্নিগ্ধাকে। তার বড় মেয়ে কিছুদিনের জন্য দেশের বাইরে দিয়েছে, তাই স্নিগ্ধাকে একটু খোঁজ খবর রাখতে বলেছিল। তাছাড়া গতকাল খালাকে মোবাইল করে সে জেনেছে শরীরটা খুব একটা ভালো না, তাই আজকেই তাকেই দেখতে এসেছে। আমি এ জীবনে আর তোমাকে ছেড়ে কখনো যাব না, আর কোনো খারাপ কাজ করবো না আর কখনো। শুধু তোমার হয়ে যাবো এবার থেকে, শুধু তোমার। স্নিগ্ধার কাঁধে চোখ বুজে বলল রামিন। কি? চোখ রাঙিয়ে বলল স্নিগ্ধা। একটু পরে তুমি আজকে আমার জন্য খুন করতে যাচ্ছ, ভুলে গেলে? আরে ওটা তো খারাপ কাজ না, ওটা তোমার জন্য করবো, ওটা আমার জন্য করবো। ওই লোকটা তোমার জীবনটা পিছিয়ে তুলছিল, তাই ওটা শুধু আমাদের জন্যই। আর তুমি তো জানোই, তোমাকে পেতে আমি সব কিছু করতে পারি। মিষ্টি হেসে স্নিগ্ধা বলল, জানি আমি। আই লাভ ইউ সো মাচ। কাঁধ থেকে মুখ তুলে বলল রামিন। স্নিগ্ধা, তোমার বাবার কি অনেক টাকা? হ্যাঁ, বাড়ি, ব্যাংকে জমা, গাড়ি, ব্যবসা সব মিলিয়ে কমপক্ষে 5 বিলিয়ন তো হবেই। এত টাকা তোমার বাবার? বিশ্বাস করো, আমি স্বপ্নেও ভাবিনি। কেন? ভাবলে কি করতে? আমার সাথে প্রেম করতে না বুঝি? আরও করতাম, সারা জীবন তো আর থাকা খাওয়ার কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমরা সবাই আজ মুক্তি পাবো। রামিনের দিকে চেয়ে বলল স্নিগ্ধা। আর শুধু কিছুটা সময়ের অপেক্ষা। কিছুটা সরু রাস্তা, জনবসতিহীন ও জনমানব শূন্য। রাস্তার দুধারে কখনো খোলা মাঠ, কখনো বা ফরেস্ট, আবার কখনো পানি। এর মধ্যেই আঁকাবাঁকা রাস্তা।
ধীরে ধীরে গাড়ি চলে যাচ্ছে স্নিগ্ধাদের। দেখে নিচ্ছে রাস্তার দুপারের পরিবেশ, যেন কোথাও কেউ নেই। রাত 1:10 ডেন্স পার্ক রেসিডেন্সিয়াল এরিয়াতে পৌঁছে গেল তারা। তার খালার বাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে বলল, রামিন, গাড়িতে বসে থাকো, আমি খালার সাথে দেখা করে আসছি। ঠিক আছে, যাও। বলে শোয়ার ভঙ্গিতে পা তুলে বসলো রামিন। হাতে একটা ব্যাগ নিয়ে তার রুনা ইসলামের বাড়ির গেটে গিয়ে দাঁড়ালো স্নিগ্ধা। কয়েকবার কলিং বেল চাপতেও কেউ বেরোলো না। মোবাইল থেকে কল দিল সে। সাথে সাথেই রিসিভ করেই তার রুনা খালা আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, কিরে মা, এত রাতে কোনো সমস্যা হয়নি তো? তোর বাবা ভালো আছেন? হ্যাঁ খালা, সবাই ভালো আছেন। এবার তোমার গেটটা খোলো, আমি গেটের বাইরে দাঁড়িয়ে আছি। ঘড়ি ঘড়ি করে গেটটা খুলে দিল তার খালা। ভেতরে ঢুকে গেল, খালাকে জড়িয়ে ধরল স্নিগ্ধা। আমি তো ভয় পেয়ে গেছিলাম, এত রাতে কে? এদিকে অনেক ক্রাইম হয়, আর আমি বাড়িতে একা। খারাপ মানুষের তো অভাব নেই। তা এত রাতে কেন তুই? বাবা কিছু বলেছে নাকি? আরে না, দিনে আসার সময় পাই না, আর আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। তোমার নাকি শরীর খারাপ, তাই দেখতে এলাম খালা। না রে মা, বয়স হয়ে গেছে, তা এরকম তো হবে। এখন সব মেনে নিতে হবে। প্রতিদিন ডাক্তার এসে চেক আপ করে যাচ্ছে। আর কতই বা বয়স তোমার, বলো? আর এসব এখন কথা বন্ধ করো তো। তোমার জন্য খাবার এনেছি, চলো একসাথে খাবো। আজ থাক মা, চল কাল সকালে খাই। এত রাতে এলি, রেস্ট নিয়ে একটু ঘুমা। না খালা, আজকেই যেতে হবে, কাল অনেক কাজ আছে। কি? এই ফাঁকা রাস্তায় একা একা তোকে যেতে দিলে তো? দাঁড়া, তোর বাবাকে ফোন দিয়ে তোর থাকার কথা বলছি। না খালা, যেতে হবে, চলো খাবো, খিদে পেয়েছে। ওহ, কি যে করিস না তুই, এত বড় মেয়ে একা একা। তোর জন্য না খুব চিন্তা হয় আমার। ব্যাগ থেকে পায়েস, রসমালাই ও সাথে নান রুটি, খালার প্রিয় খাবার, একসাথে বসে খাচ্ছে ওরা। জানিস মা, তোর মাকে খুব মনে পড়ে। আপা থাকতে তো প্রায় তোদের বাড়ি যেতুম, কিন্তু তারপরেও যেতে চেয়েছিলাম তোর জন্যই। কিন্তু তোর বাবা। সব জানি খালা, ওই লোকটা। ওভাবে বলিস না। ব্যাগ থেকে পায়েস, রসমালাই ও সাথে নান রুটি, খালার প্রিয় খাবার, একসাথে বসে খাচ্ছে ওরা। জানিস মা, তোর মাকে খুব মনে পড়ে। আপা থাকতে তো প্রায় তোদের বাড়ি যেতাম, কিন্তু তারপরেও যেতে চেয়েছিলাম তোর জন্যই। কিন্তু তোর বাবা। সবই জানি খালা, ওই লোক। ওভাবে বলিস না, তবু তোর বাবা। দীর্ঘশ্বাস ফেলে বললেন রুনা ইসলাম। তবে সেদিন আমার এক প্রতিবেশী তোদের অফিসের পাশেই চাকরি করে, সে বলল তোর বাবা নাকি অফিসের এক কর্মচারীর সাথে খুব মেলামেশা করছে। স্নিগ্ধা জানে এসব কথা। ওর বাবা শাবনাম আমের এক আইটি বিভাগের তাদের কর্মচারীর সাথে প্রচণ্ডভাবে মেলামেশা করছে। কয়েকদিন ওর বাবার সাথে ড্রাঙ্ক অবস্থায় দুজনে ওদের বাড়িতেও এসেছে। স্নিগ্ধা এও শুনেছে তারা নাকি বিয়ে করবে বলে প্ল্যান করছে। তবে শবনমের আগেও ওর বাবা অনেক কর্মচারীর সাথেই মেলামেশা করেছে, বাড়িও এসেছে তারা। ছোটবেলায় তার মা মারা যাওয়ার পর থেকেই এই সব বিষয় অভ্যস্ত হয়ে পড়েছে। রিয়েল এস্টেটের বিজনেস ওর বাবার। কিছুদিন দেশের পরিস্থিতি একটু খারাপ হওয়ায় কাজ একদম কমে গেছে, নতুন কোনো কন্ট্রাক্টও আসেনি। আর এই কাজহীন সময়টায় ওর বাবা নাকি শবনমের সাথে লা মেরিডিয়ান হোটেলে খুব ঘনিষ্ঠ সময় কাটায়।
সে নিজেও একদিন দেখেছে হোটেলের গেটে দুজনকে হাতে হাত ধরে কথা বলতে। ওদের অফিসে কথা কানাকানি হয় ওর বাবাকে নিয়ে, তবে স্নিগ্ধার কানে সবই আসে। অনেকেই বলা বলি করে এক মেয়েকে নিয়ে নাকি তৃষ্ণা মেটে না তার বাবার। তবে এবার শবনমকে পেয়ে কেমন যেন বদলে গিয়েছে রফিক সাহেব। 35 বছর মতন বয়স, লম্বা সোনালি চুলের শবনম। আর এখানেই ভয় কাজ করছে স্নিগ্ধার মনে। তার বাবা এই বয়সে এসে যদি বিয়ে করে তাহলে সব শেষ হয়ে যাবে তার। বিলিয়ন টাকার সম্পদ, যা দিয়ে সে রাজকীয়ভাবেই সারা জীবন পার করতে পারত। খালা, বাদ দাও সব কথা। তুমি সারাদিন কি করে সময় পার করো বলো তো? আর কি করব বল, ভিডিওতে নাতিদের সাথে কথা বলি, টিভি দেখি, বিকেলে একটু বাইরে হাঁটতে বের হই। কথা বলতে বলতে ওদের খাওয়া শেষ হয়ে এলো। হাত ধুয়ে ফ্রেশ হয়ে স্নিগ্ধা ও রুনা খালাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে বলল, এবার যেতে হবে খালা, মাঝে মাঝে আসবো। আজ থেকে জানা মা, কাল সকালেই বেরোবি। না খালা, সকালে অনেক কাজ, জানোই তো। একটা ফার্মে জব নিয়েছি। তোর বাবার এত টাকার বিজনেস, জব করে তুই কি করবি আমি বুঝি না। ইচ্ছে করলে বাবার অফিসেই তো কাজ করতে পারতিস। না খালা, আমি নিজেই কিছু করতে চাই, শিখতেও চাই। এবার ছাড়ো, যেতে হবে, আবার আসবো। আসবি, তবে আর কখনো রাতে না, খুব দুশ্চিন্তা হয় আমার। ঠিক আছে খালা, আর যেতে দাও তাহলে। মুখে মিষ্টি হেসে খালার থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে বসলো স্নিগ্ধা। এখন রাত 1:40। স্নিগ্ধা, আর 20 মিনিট পরেই তো কাজটা করতে হবে। হ্যাঁ, চলো এগোই এবার। দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট করলো স্নিগ্ধা। নির্জন জনশূন্য রাস্তায় গাড়িটা চলছে, যেন কোথাও কেউ নেই। গাড়ির গ্লাসটা খুলে দিতেই মৃদু বাতাসের শাঁসা শব্দ কানে এলো ওদের। ওরা তো এটাই চেয়েছিল, এরকম এক শান্তিময় পরিবেশ। রাস্তা থেকে কিছুটা ধারে মাঠের মতো জায়গায় গাড়িটা দাঁড় করালো স্নিগ্ধা। পাশেই নদী বইছে, ছোট নদী, তাহলেও স্রোত বইছে, সাথে মৃদু বাতাস। রামিন বলল, স্নিগ্ধা, দেখছি না রোডটা কিরকম ফাঁকা? আমরা রাস্তার উপর কাজটা শেষ করলেই তো পারতাম। না, আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি তোমাকে নিয়ে নির্ঝঞ্ঝাট জীবন কাটাতে চাই। দুজনে গাড়ি থেকে নামলো। আকাশে চাঁদ উঠেছে, মৃদু বাতাস বইছে। একটু দূরেই দেখা যাচ্ছে নদীর স্রোত বইছে। নির্জন একটি মাঠের উপর ওরা দাঁড়িয়ে, আর আকাশে শুধু নিশাচর প্রাণীদের উঠতে দেখা যাচ্ছে চাঁদের আলোয়। যেন জনমানব শূন্য এক নির্জন দ্বীপে শুধু ওরা দুজনে। গাড়ির জানলায় নদীর মুখে হেলান দিয়ে দাঁড়ালো দুজনে। হঠাৎ করে রামিনের ঘাড় চেপে ধরল স্নিগ্ধা। ওর মুখটা কাছে টেনে নিল নিজের দিকে, ঠোঁটে ঠোঁট ভিজিয়ে দিয়ে জড়িয়ে ধরল। অনবরত চুমুতে ভিজিয়ে দিচ্ছে রামিনের চোখ, মুখ, গাল, কপাল। স্নিগ্ধার আকস্মিক এই আচরণে রামিন কিছুটা বিহ্বল হয়ে গেল। তারা প্রায় 1 মাস ধরে প্রেম করছে, কখনো স্নিগ্ধাকে স্পর্শ করার সাহস করেনি সে। অবশ্য তারা দেখাও করেছে লুকিয়ে লুকিয়ে। স্নিগ্ধা চায় না ওরা দুজন ছাড়া ওদের সম্পর্কের কথা আর কেউ জানে। ওরা কথা বলতো ইন্টারনেটে। স্নিগ্ধার উপর নাকি তাদের অফিসের শবনম হক নজর রাখেন। শবনম হকের জন্যই তো ওরা এই পরিকল্পনা করেছে। রামিনকে জড়িয়ে ধরে অনবরত চুমু খেয়ে যাচ্ছে স্নিগ্ধা।
এমন মেয়েকে ভালোবেসে জীবনটাও দিয়ে দেওয়া যায়, ভাবছে রামিন। দু হাত দিয়ে স্নিগ্ধাকে জড়িয়ে ধরল রামিন। স্নিগ্ধা নিজেকে সামলে নিল। ঠিক আছে, পরে হবে এসব, লাজুক দৃষ্টিতে বলল স্নিগ্ধা। এবার চলো, কাজটা তো শেষ করতে হবে, বলে নিজেকে ছাড়িয়ে নিল রামিনের থেকে। তাকালো আকাশের দিকে। রামিন হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখল এখন রাত 2টো। হঠাৎ গাড়ির ট্রাঙ্ক থেকে ধপ ধপ শব্দ ও গোঙানি ভেসে এলো ওদের কানে। ঘুম ভেঙে গেছে, এবার কাজটা সারতে হবে, জলদি করো রামিন। গাড়ির ভেতর থেকে ধারালো এক ছোরা হাতে নিল রামিন। গাড়ির পেছনে ট্রাঙ্ক খুলে ফেলেছে স্নিগ্ধা। হাত, চোখ, মুখ বাঁধা অবস্থায় রাখি অর্থাৎ তার বাবা যেন চিৎকার করতে চেষ্টা করছেন, কিন্তু মুখ বাঁধা থাকায় চিৎকার করতে পারছেন না। আজ ড্রিঙ্কসের সাথে কিছু একটা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল সে, তবে পোস্টমর্টেম রিপোর্টে যেন ধরা না পড়ে, সেজন্য খুব সামান্যই, যাতে 2 ঘন্টার মতো ঘুমিয়ে থাকে। মুখ ও চোখ বেঁধে ঘুমন্ত রাফিক সাহেবকে গাড়িতে তোলা হয়েছে। বিছানার চাদরে শরীর মুড়িয়ে সমগ্র শরীরে পরানো হয়েছে রেইনকোট, যাতে রক্ত কোথাও না পড়ে থাকে, আর শুধু যেন ভিজে যায় বাবার বিছানার চাদরখানা। ঘুম ভাঙলেও মদ্যপ অবস্থায় থাকবেন তিনি, কি ঘটেছে খুব কমই বুঝতে পারবেন। বাবাকে কষ্ট দিতে চায় না স্নিগ্ধা। হয়তো মদের নেশায় কোনো স্বপ্ন দেখছেন তিনি। কি বলছো? যদি চিৎকার করে বসে? খুলে দিতে। চিৎকার করলেও কেউ নেই যে শুনবে। ট্রাঙ্কের দিকে তাকিয়ে বলল স্নিগ্ধা। রামিন রাফিক সাহেবের মুখ খুলে দিল। স্নিগ্ধা যা ভেবেছিল তাই। মদ্যপ অবস্থায় ভুল ভাল প্রলাপ বকছে, যার কিছুটা বোঝা যাচ্ছে, কিছুটা না। বাবার মুখটা দেখে নিল স্নিগ্ধা। কপালে একটা চুমু দিয়ে বলল, বিদায় বাবা, পৃথিবীতে আর তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে না। যদি পারো ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কিছু করার নেই। আমি একটু শান্তি চাই, একটা ভালো জীবন। ভালো থেকো বাবা, পরকালে দেখা হবে তোমার সাথে। বলে আরেকটা চুমু খেলো ওর বাবার কপালে। স্নিগ্ধার চোখ থেকে হালকা পানি পড়ছে, কান্না আসছে, বুকটা ফেটে যাচ্ছে। নিজেকে সামলে নিয়ে রামিনের দিকে তাকিয়ে বলল, রামিন, বাবার পেটে ছোড়া চালাও, শুধু একবার, রক্তক্ষরণে যেন মৃত্যু হয়। বলে স্নিগ্ধা কিছুটা পেছনে সরে গেল। রাফিক সাহেবের পেটে গভীরভাবে ছোড়া চালিয়ে দিল রামিন। মুখে গোঙানির আওয়াজ হচ্ছে, যেহেতু হাত, পা, চোখ, মুখ সব বাঁধা, শুধু দেহটা কাঁপছে। ধাম ধাম করে উঠছে রাফিক সাহেবের কাঁপুনিতে গাড়িটা। স্নিগ্ধা কিছুটা দূরে গিয়ে দেখল 3 মিটারের মতো দূরে রামিন ঠিক পেছনে। রামিন স্নিগ্ধার বাবার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ভাবছে সব ঝামেলা শেষ, এবার স্নিগ্ধাকে নিয়ে সে সুখে দিন কাটাবে। রামিনের ঠোঁটে এখনো স্নিগ্ধার ঠোঁটের চুম্বন লেগে আছে, ভিজে আছে ওর গাল, চোখ, কপাল। চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল রামিন। রামিনের ঠিক পেছনে দাঁড়িয়ে স্নিগ্ধা দেখছে ওকে। সে এক পলকে রাফিক সাহেবের দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধা তার গাউনের পকেট থেকে একটা পিস্তল হাতে নিল। ওটা ওর বাবার লাইসেন্স করা। তাক করল রামিনের দিকে। রফিক সাহেবের গোঙানি তখনও শোনা যাচ্ছে,
শরীরের কাঁপুনিতে নড়ে উঠছে গাড়িটা। বলে পেছন ফিরতে স্নিগ্ধার হাতে রিভলভারটা গর্জে উঠল। গুলি দিয়ে বিঁধল রামিনের বুকে, ঠিক বাম পাশটায়। নিমেষের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ল রামিন। বলে কি যেন একটা বলতে চাইছে সে। অপলক দৃষ্টিটা যেন স্নিগ্ধার দিকে তাকিয়ে কিছু একটা বলতে চাইছে, কিন্তু পারছে না। থেমে গেল রামিনের দেহের স্পন্দন। ওদিকে বাবার গোঙানিটাও প্রায় থেমে এসেছে। অতিরিক্ত রক্তক্ষরণে হয়তো বাবার এতক্ষণে মৃত্যু হয়ে গিয়েছে, না হলেও কিছুক্ষণের মধ্যেই মারা যাবেন তিনি। ট্রাঙ্ক বন্ধ করে দিল স্নিগ্ধা। গাড়ি থেকে একটা কালো রেইন পেপার বের করে পা থেকে গলা পর্যন্ত জড়িয়ে ফেলল রামিনকে। বেঁধে ফেলল ওর দেহটা, যাতে আর কোথাও রক্ত না পড়ে। ততক্ষণে রামিনের দেহ নিথর হয়ে এসেছে। রামিনের দেহটা শূন্যে তুলে গাড়ির পেছনে শুইয়ে দিল। রামিনের হালকা নিথর দেহ তুলতে খুব একটা কষ্ট হয়নি স্নিগ্ধার। হাতে কিছুটা রক্তের ছেটা লেগেছে। পানি দিয়ে হাতটা ধুয়ে নিয়ে গাড়িতে এসে বসলো স্নিগ্ধা। গাড়িতে এসে বসে গাড়ি স্টার্ট করে স্টিয়ারিংয়ে হাত দিতেই দেখলো তার হাত কাঁপছে। বারবার বাবার কথা মনে পড়ছে, তবে জোর করে ঠোঁটের কোণায় এক চিলতে হাসি নিয়ে চলতে শুরু করলো। সব কিছু ভুলতে চেষ্টা করছে স্নিগ্ধা, তবুও বারবার ওর মা, বাবা, সবার সাথে কাটানো সুন্দর সময়গুলোর কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করেই তার মার মৃত্যুতে সব বদলে গেল। ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ওর মা। বাবাও প্রথম কয়েকদিন নেশায় মত্ত ছিলেন, তারপর নারীদের নিয়ে সময় কাটাতেন। ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে স্নিগ্ধা। ঠোঁটে আবারও লিপস্টিক লাগিয়ে নিল স্নিগ্ধা। ডেন্স পার্কের রোড পার হয়ে ঢাকা হাইওয়েতে উঠল স্নিগ্ধা। গাড়ির স্পিড কিছুটা বাড়িয়ে নিজেকে ঠিক রাখার চেষ্টা করল সে। শহরে ঢুকতেই আবারও পুলিশ চেকপোস্ট। সেই সার্জেন্টই আবার এগিয়ে আসছে ওর দিকে। উইন্ডোর গ্লাসটা খুলে ঠোঁটের কোণে মিষ্টি হেসে বলে ওঠে স্নিগ্ধা, হ্যালো সার্জেন্ট। স্নিগ্ধাকে সে চিনতে পারে। হ্যালো ম্যাম, আপনি যেতে পারেন। স্নিগ্ধা খেয়াল করেছে ওর হাত এখনো কাঁপছে। মন খারাপ লাগছে বাবার জন্য। বাবার সাথে ওর যত স্মৃতি সব কৈশোরের। তারপরে তার বাবাকে সে আর সেভাবে পায়নি। ভাবতে ভাবতে বাড়ির গেটে এসে পৌঁছে গেল স্নিগ্ধা। বাইরে দরজা, ভেতরে বাগানের মধ্য দিয়ে কিছুটা রাস্তা, তারপর ওদের বাড়ি। বাগানে অনেক ফুলের গাছ লাগিয়েছে সে আর তার জালাল চাচা গাছের যত্ন নেয়। জালাল মিয়া ও তার স্ত্রী ওদের বাড়িতেই থাকে, সব কিছু দেখাশোনা করে। ওদের গ্রামের বাড়ির পাশেই জালালদের বাড়ি। ওর মা মারা যাওয়ার পর ওরাই ওর দেখাশোনা করেছে। বাবা তো সারাদিন অফিসে যা ক্লাবে ব্যস্ত থাকতো বলে ওদেরই নিয়ে এসেছিল। বাগান থেকে বকুল ফুলের মিষ্টি গন্ধ আসছে। গেটের পাশেই হাসনুহানা ফুলের গাছ। ফুলগুলো রাতে ফোটে, দিনে ঝরে যায়। তাই মাঝে মাঝে রাতেই ফুলের গন্ধ নিতে সে বাগানে হেঁটে বেড়ায়। ওদের বাড়িটা একটা বাংলোর মতন দোতলা বাড়ি। বাড়ির পেছন দিকে সরু লেক বয়ে গেছে। বাড়ির সামনে অনেক জায়গা, বিভিন্ন ফুল ও ফুলের গাছ লাগিয়েছে স্নিগ্ধা আর ওর জালাল চাচা। আর বাড়ির চারিদিকে অনেক উঁচু প্রাচীর। প্রাচীরের গায়ে কাঁটা তার, সামনে একটা বিশাল বড় গেট। গেটের ভেতরে একটি গ্যারেজ, সামনে ওদের বাড়ির গেট। নিচতলায় জালাল ও তার স্ত্রী থাকেন। উপরে 3টি ঘর, একটি ডাইনিং, সে ও তার বাবার রুমের মাঝে 2টি রুম। প্রাচীর টপকে বাগানে প্রবেশ করা খুব কষ্টসাধ্য ব্যাপার। তবে ওর বাবার ঘরের ব্যালকনিতে কোনো গ্রিল ছিল না, আর প্রয়োজনও নেই। এত প্রভাবশালী কারো বাড়িতে কেউ চুরি করার কথা ভাবেই না। তাছাড়া রফিক সাহেবের দক্ষিণা হাওয়া খেতে খুব ভালোবাসেন।
এখনও অফিস থেকে এসে প্রায় বসে থাকতেন ব্যালকনিতে ইজি চেয়ারে, আনমনে অনেক কথা ভাবতেন, স্বপ্নে বিভোর হয়ে হারিয়ে যেতেন। কত রাত সে এখানেই ঘুমিয়েছে। সকালে জানলার ডাকে, পাখির ডাকে ঘুম ভাঙে ওনার। গাড়ির ট্রাঙ্ক খুলে টেনে বাবার দেহটা নিচে নামিয়ে ইজি চেয়ারে বসালো। সিঁড়িতে আগে থেকেই একটি কার্পেট বিছিয়ে দিয়েছিল যাতে ইজি চেয়ারটা টেনে উপরে তুলতে পারে। রেন পেপারে মুড়োনো বাবার দেহটা সিঁড়ি দিয়ে টেনে তুলে ওর বাবার ঘরে নিয়ে এলো। রেন পেপারটা খুলে নিল। রক্তে ভেজা চাদর বিছানায় বিছিয়ে বাবার নিথর দেহ শুইয়ে দিল খাটের উপর। একইভাবে টেনে তুলল রামিনের নিস্তেজ নিষ্প্রাণ দেহ। রামিনের দেহটি বাবার ঘরের আলমারির পাশে রেখে দিল, যা বাবার খাট থেকে প্রায় 3 মিটার দূরে। এবার বাবার হাতের পাশে রিভলভারটি রেখে তাক করিয়ে দিল রামিনের দিকে। ওর বাবা রামিনের দেহ যে পেপারে মোড়ানো ছিল সেগুলো ছাদে নিয়ে এলো। একটি পুরাতন রোদে বৃষ্টিতে ভেজা প্রায় কালো কাঠের টুকরোর উপর রাখলো রেন পেপার দুটো। সেখানে এখনও রক্ত লেগে রয়েছে, লাল রক্ত। চাঁদের আলোয় যেন আলো প্রতিফলিত হচ্ছে। দেশলাই বের করে আগুন ধরিয়ে দিল। নিমেষেই কাপড় পুড়ে জমাট বাঁধা ছাই হয়ে গেল। এবার একটি পাটের ব্যাগে ভরে ফেলল রেন পেপারের জমাট বাঁধা ছাই। একটি ছোট ইটের 6টা টুকরো হাতে ঝুড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, তুলে ফেললো একটি ব্যাগে। ছাদে বসে একটি ভাঙা ইটের টুকরোতে বেঁধে ছুঁড়ে ফেলে দিল লেকের পানিতে। কিছুক্ষণ ভেসে ডুবে ডুবে চলে গেল রেন পেপার। পরে পাওয়া গেলেও আর সেখানে রক্তের ছিটে ফোঁটা থাকবে না। এবার মোবাইলটা হাতে নিয়ে ওদের পরিবারের সবচেয়ে কাছের লোক, ওর বাবার খুব কাছের বন্ধু ওর মজিদ আঙ্কেলকে ফোন করলো। ওপার মজিদ সাহেব হ্যালো বলে উঠতেই আর্তনাদ করে বলে উঠল স্নিগ্ধা, আঙ্কেল, বাবাকে কে জানো ছোড়া মেরে দিয়েছে, এক্ষুনি আসেন। বলেই কলটা কেটে গেল। স্নিগ্ধা জানে ওনার আসতে 10 মিনিটের মতো সময় লাগবে। এই সুযোগে সে একবার গাড়িটা দেখে নিল, কোথাও রক্তের দাগ আছে কি না। না, কোথাও নেই। গাড়ি একদম পরিষ্কার, মেঝে সিঁড়ি সব দেখে নিল, কোথাও রক্তের ছিটে ফোঁটা নেই। এরপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাবার পাশে বসলো। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে ওর। নিচে কলিং বেলের শব্দ হতেই দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল। আর্তনাদ করে বলে উঠল, চাচু, বাবা নেই। দুজনে দৌড়ে গেল। খাটের উপর রাফিক সাহেব শুয়ে আছেন, হাতের পাশে রিভলভার। আলমারির পাশে এক যুবকের গুলিবিদ্ধ দেহ, পাশে রক্তাক্ত ছোড়া। মাজেদ সাহেব পালস টেস্ট করে দেখলেন রাফিক সাহেব আর বেঁচে নেই। স্নিগ্ধা কাঁদছে। মা পুলিশকে বলেছিস? জিজ্ঞাসা করলেন মাজেদ সাহেব। হ্যাঁ, বলতেই খোলা দরজা দিয়ে পুলিশ ঢুকে গেল ভেতরে। একজন অফিসার ও 3 জন সার্জেন্ট, সেই সার্জেন্টটিও ছিল। সার্জেন্টটি পরিচিতের মতো স্নিগ্ধাকে জিজ্ঞাসা করলো, ম্যাম, আর ইউ ওকে? কখন ঘটলো আর কিভাবে? বাসায় এসে দেখি বাবার রুম খোলা ও লাইট জ্বলছে। ভেবেছিলাম বাবা হয়তো জেগে আছেন, কিন্তু এসে দেখি। বলেই কান্নায় ভেঙে পড়ল স্নিগ্ধা। সার্জেন্টটি অফিসারকে রাতের ঘটনার সব কথা জানালো। অফিসার সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, ম্যাম, প্লিজ নিজেকে একটু সামলে নিন। স্যার, এই ছেলেটিকে চেনেন? স্নিগ্ধা বলে উঠল,
বেশি জানি না, তবে পাশের বস্তিতেই থাকে। একবার আমায় রাস্তায় ডিস্টার্ব করেছিল। মাজেদ সাহেব বলে উঠলেন, ওকে আমরা পুলিশেও দিয়েছিলাম। খুনির পকেট সার্চ করে একটা মোবাইল ফোন পাওয়া গেল। তুলে রাখলেন অফিসার। চারিদিকে তল্লাশি চালাও, আরও কেউ আছে কি না দেখো ভালো করে, বলে উঠলেন পুলিশ অফিসার। ব্যালকনি থেকে এক সার্জেন্ট অফিসারকে ডাকলো। স্যার, এদিকে আসেন। ব্যালকনির রেলিংয়ের উপরে একটি ওপরে ওঠার দড়ি ঝুলছে। রামিন বেঁধেছিল দড়িটা। নিচ থেকে চিৎকার করে এক সার্জেন্ট ডাক দিল, স্যার, এদিকে কাপড় ঝুলছে। বাড়ির বাউন্ডারির কাঁটাতারের উপরে মোটা মলয়েম মখমলের কাপড় মোড়ানো, আর দুপাশে মাঝে মাঝে গিট বাঁধা দড়ি। বয়স্ক এক হাবিলদার প্রশ্ন করে উঠল অফিসারকে। স্যার, ও হয়তো রাস্তায় হাঁটছিল, ম্যামদের গাড়ির শব্দ শুনে ভেবেছিল বাড়ি আজ ফাঁকা, তাই হয়তো ঢুকে গেছে। আমারও তাই মনে হচ্ছে। চলো দেখি, তদন্ত করলেও পরিষ্কার হয়ে যাবে। বাড়ির বাইরে হুইসেল শোনা যাচ্ছে। লাশবাহী অ্যাম্বুলেন্স এসছে। দুটো লাশ তুলে নিয়ে যাওয়া হলো গাড়িতে। গলা খুলে কাঁদছে স্নিগ্ধা। চেষ্টা করেও নিজেকে থামাতে পারছে না। ম্যাম, একটু দেখুন তো কিছু চুরি হয়েছে কিনা। সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। আলমারির ড্রয়ারটায় টাকা রাখতেন বাবা, আর থাকতো ক্রেডিট কার্ডে। ওনার মানি ব্যাগে ক্রেডিট কার্ড থাকে। আলমারিতে চাবি ঝুলছিল। অফিসার নিজেই চাবিটা দিয়ে আলমারিটা খুললেন। ভেতরে ড্রয়ারে বেশ কিছু টাকা পড়ে আছে। আচ্ছা, ওনার মানি ব্যাগ বা ক্রেডিট কার্ড কোথায় রাখতেন? হাত বাড়িয়ে স্নিগ্ধা বলল, বাবার বেডের পাশের ড্রয়ারটায় অথবা বেড সাইডের উপরে। বেড সাইডের উপরেই পড়েছিল মানিব্যাগটা। ওরা কেউ এতক্ষণ খেয়ালই করেনি। অফিসার মানিব্যাগ হাতে তুলে নিলেন। খুলতেই 1000-5 টাকা ও 2টি ক্রেডিট কার্ড বেরিয়ে এলো। ঠিক আছে ম্যাম, তাহলে আমরা এখন আসছি, আর দুজন পুলিশকে রেখে যাচ্ছি পাহারা দিতে। আমি কালকে পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে আসবো, আর পোস্টমর্টেম রিপোর্টটা পেলে সব ক্লিয়ার হয়ে যাবে। বলে পুলিশরা বেরোতেই আরও অনেক আত্মীয়রা বাড়িতে এসে পড়েছে। সবাই কান্নাকাটি করতে শুরু করেছে। দুজন পাহারাদার সার্জেন্ট রেখে বাকি সবাই বিদায় নিল। পরদিন সকালবেলা পোস্টমর্টেম শেষে বাবার লাশ নিয়ে এসেছে দাফন করতে। দাফন শেষে পুলিশ অফিসার এলো পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে। স্নিগ্ধার দিকে তাকিয়ে পুলিশ অফিসার বলছেন, এই যে আপনার বাবার পোস্টমর্টেম রিপোর্ট। আমরা যা ভেবেছিলাম তাই। প্রথমে খুনি আপনার বাবার পেটে ছোরা দিয়ে আঘাত করে, অতিরিক্ত রক্তক্ষরণে আপনার বাবার মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর আগেই তিনি তার পাশে থাকা রিভলভার দিয়ে খুনিকে গুলি করেন। এতে করে খুনিরও মৃত্যু ঘটে। বলে রাফিক সাহেবের সম্পর্কে, তার বিজনেস, অফিস সব সম্পর্কে জিজ্ঞেস করলেন তিনি। ঘরের এক কোণে এসেছেন মিস শাবনম। কান্না ভেজা চোখে তিনিও স্নিগ্ধার পাশে এসে দাঁড়ালেন, তবে কথা বললেন না কোনো। সবাই রফিক সাহেবের সম্পর্কে এত ভালো ভালো কথা বললেন যে তার নারী ঘটিত যত ব্যাপার সব চাপা পড়ে গেল। সব রিপোর্ট এবং বাড়ির চারপাশটা আরেকবার ঘুরে পুলিশ দেখেই নিল। কয়েকদিন পর খুনের পূর্ণ তদন্ত শেষে পুলিশ রিপোর্ট বের করলো। তার সারসংক্ষেপে স্নিগ্ধাকে পড়ে শোনালেন মাজেদ রহমান।
আর সেটা খানিকটা এরকম। খুনির মোবাইল ফোন ট্র্যাক করে জানা যায় সেদিন রাত 12টার সময় পাড়ার ক্লাব থেকে মৃত রফিক রহমানদের বাড়ির সামনে দিয়ে ফিরছিল। ঠিক সে সময় মৃত রফিক রহমানের একমাত্র মেয়ে স্নিগ্ধা রহমান তার গাড়ি নিয়ে এক অসুস্থ আত্মীয়াকে দেখতে বেরোলে খুনি মাদকাসক্ত রামিন আমানের মাথায় রফিক রহমানের বাড়িতে চুরির পরিকল্পনা তৈরি হয়। সে ভেবেছিল বাড়ি ফাঁকা, তাই প্রায় 1.5 ঘন্টার মধ্যে সে পরিকল্পনা করে বাড়ির ভেতরে প্রবেশ করে। যেহেতু মৃত রফিক সাহেবের ঘরের ব্যালকনিতেই গ্রিল ছিল না কোনো, তাই দড়ি বেয়ে সে রফিক সাহেবের ঘরে প্রবেশ করে। আকস্মাৎ সে ঘুমন্ত রফিক রহমানকে দেখেই তার পেটে ছুরিঘাত করে ঘরের আলমারি খুলতে যায়, কিন্তু রফিক রহমান আহত অবস্থায় তার পাশে রাখা লাইসেন্সকৃত রিভলভার থেকে প্রায় 1.5 ফুট দূরত্বে থাকা খুনির রামিন আহমানকে গুলি করে, যা রামিনের বাঁ পাশের পিঠ বেয়ে বুকে বিদ্ধ হয় ও তৎক্ষণাৎ তার মৃত্যু ঘটে। আহত রফিক রহমান অতিরিক্ত রক্তক্ষরণে অত্যন্ত দুর্বল হয়ে পড়েন এবং মোবাইল হাতে নিলেও আর কাউকে কল করতে পারেননি। রাত আনুমানিক 2:20 রফিক রহমানের মৃত্যু ঘটে। রফিক রহমানের একমাত্র মেয়ে স্নিগ্ধা রহমান এই সময়টা তার এক খালার বাসায় ছিল, যা ডেন্স পার্কে। রাত 12:30 এবং রাত 2:30 স্নিগ্ধা রহমানের গাড়ি পুলিশ চেকপোস্টে চেক করা হয়েছে। তিনি বাড়ি এসে ঘটনার উদ্ঘাটন করেন এবং উক্ত পুলিশ চেকপোস্টে ফোন করেন। এরপর রাত আনুমানিক 3:30টার সময় পুলিশ গিয়ে নিহত রফিক রহমান এবং খুনি নিহত রামিন আমানের লাশ উদ্ধার করে। সমাপ্ত। If I had money enough to spend and leisure time to sit a while, there is a fair lady in this town who sorely has my heart beguiled. Her rosy cheeks and ruby lips alone she holds my heart enthralled. Then fill to me the parting glass